সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। প্রাক্তন ও বর্তমান সাংসদ এবং বিধায়কদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ। আর সেই বৈঠকের পরই আবার ফর্মে ফিরতে দেখা যাচ্ছে দিলীপকে। এমনকি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেন তিনি। উল্লেখ্য, বিগত বেশ কিছুটা সময় দলীয় কর্মসূচিতে সেভাবে দেখা যাচ্ছিল না তাকে। তবে অমিত শাহ রাজ্য থেকে ঘুরে যাবার পরই ফের তাকে অ্যাক্টিভ হতে দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। তাহলে কি আসন্ন নির্বাচনে বিশেষ কোনো দায়িত্ব পাচ্ছেন তিনি? সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে ভোটে কাজে লাগানোর কথা ভাবছে, যেমন যেমন দায়িত্ব দেবে তেমন তেমন করব। নির্দিষ্ট কি কোনো দায়িত্ব পাচ্ছেন তিনি? উত্তরে দিলীপ বলেন, এখনো তেমন কোনো কথা হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলেছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শোনাই আগে আপনাদের। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব আমি সেটা করবো। এখনো কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকম ভাবে একটা বার্তা দিলেন, কি বলবেন এই গোটা মানে অনুভূতিটা কি? বার্তা দিলেন মানে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। মানে পার্টি এতদিনে দিলীপের পার্টি তাহলে এতদিনে বুঝলো যে দিলীপ ঘোষকে ছাড়া জেতা যাবে না। বিধানসভা নির্বাচন হাতে একেবারে সময় কম, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, এটা তো মানতেই হবে। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন সব থেকে বেশি আসন বিজেপি পেয়েছে। না ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে, তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না, নির্বাচন আসুক সব দেখতে পাবে না। অন্যদিকে সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলছেন, পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে কে পারছে না কাউকে বোঝাবার দায়িত্ব তো আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম ভাবে বোঝে না সবাই। এই বিষয়ে আর কি বললেন দিলীপ ঘোষ, এবার সেটা শুনবো। নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে। দ্বন্দ্বের প্রশ্ন নেই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি কার্যপদ্ধতি, তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কোন একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। একেবারে দাবাং মুডে দিলীপ ঘোষ, শুনলেন তো তিনি কি বলছেন। আর দিলীপের মুখে এই কথা শোনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, এই কথার মধ্যে দিয়ে কি তাহলে বিশেষ কাউকে নিশানা করতে চাইলেন দিলীপ ঘোষ? যদিও দিলীপ অবশ্য কারো নাম উল্লেখ করেননি। একই সঙ্গে একটা প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। বলছেন, এই একটা পার্টি TMC, যেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, করার প্রয়োজনও মনে করে না। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। আরও অন্যান্য ইস্যুতেও তৃণমূলের সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন আসুন শোনাই আবার। মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমন ভাবে ফিরেছে, আজকে প্রতিষ্ঠা দিবস, আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান, আপনাদের সঙ্গের বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা তলোয়ার এই সমস্ত উপহার পেতেন। এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি TMC, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই,
বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন, সেখানে ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। দিলীপ দা, আপনি এক সময় বলেছেন পেছনে এই আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে। না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করব, পারলে আটকাও, এবং করতাম। তো এখনো সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তো আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবেই। কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি এই কর্মসূচি নেবেন। ঠিক আছে, নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে, আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদেরকে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটিচাপা দিয়ে দিয়েছেন। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না, আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায়। তার রেজাল্ট দেখেছেন আপনারা, মোটামুটি 98টা না কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরো যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। বছরের প্রথম দিনে একেবারে স্বমহিমায় বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রথমে বছরের শেষ দিনে অমিত শাহের সঙ্গে বৈঠক, এবং তারপর নতুন বছরের প্রথম দিনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক। সব মিলিয়ে দিলীপ ঘোষ কিন্তু এবার একেবারে ফুল ফর্মে। অনেক দিন পর তাকে এইভাবে সাংবাদিক বৈঠক করতে দেখা গেল, এবং সমস্ত প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন যেমন, তেমনি অন্যদিকে বিজেপির আদি নব্য সংক্রান্ত যে দ্বন্দ্ব সেই বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি বলছেন যে পার্টি আমাকে বুঝলেই হলো, আমার কাউকে বোঝানোর দায় নেই, পার্টি যেখানে যেমন করতে বলবে তেমন তিনি কাজ করবেন বলছেন। এবং তিনি দাঁড়াবেন কিনা বিধানসভা ভোটে সে প্রশ্নের উত্তরও এদিন স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে দল যদি মনে করে তাহলে তিনি অবশ্যই দাঁড়াবেন, তবে তাকে যদি বলা হয় যে তিনি কোন জায়গায় দাঁড়াতে চান তাহলে অবশ্যই তিনি তার পছন্দের কথা বলবেন। কারণ আমরা দেখেছি যে লোকসভা ভোটে দিলীপ ঘোষের যে কেন্দ্র অর্থাৎ খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর, যদি আমরা আরেকটু ভালোভাবে বলি, সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার ফলশ্রুতিতে তিনি হেরে গিয়েছিলেন। তারপরই দলের সঙ্গে বেড়েছিল দূরত্ব। তাহলে কি এবার আবার কাছাকাছি আসছেন দিলীপ ঘোষ? প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।